নভেম্বরে মাঝামাঝি সময়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ। দেশে আসার আগে ওমরা পালনের জন্য যেতে পারেন সৌদি আরব। তার সঙ্গে বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন। তারেক রহমানের জন্য জাপান থেকে আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যু সহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলমান রয়েছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। বড় জোট করার প্রক্রিয়ায় বিএনপি, জানালেন সালাউদ্দিন। এ মাসেই অন্তত ২০০ আসনে মনোনয়নের সবুজ সংকেত। দেড় ঘণ্টার চেষ্টায় মিরপুরের কালশির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে গার্মেন্টসের গোডাউনের মালামাল। নভেম্বরে মাঝামাঝি সময়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসার আগে ওমরা পালনের জন্য যেতে পারেন সৌদি আরব। তার জন্য জাপান থেকে আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি। শেষ হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষা। দেশে ফেরার জন্য প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। নভেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরতে পারেন তারেক রহমান। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে পদার্পণ করতে হবে। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ওমরা পালনের জন্য সৌদি আরব যেতে পারেন তারেক রহমান। সেখানে তার সঙ্গে বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতদিন আসতে পারে নাই। তার বিরুদ্ধে কতগুলো মিথ্যা বানোয়াট মামলা ছিল উচ্চতর আদালতে, কিন্তু সেই মামলাগুলো বাতিল হয়ে যাচ্ছে। এখন মামলাগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস যে যত দ্রুত সম্ভব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। এটা একটা সম্ভাবনা। আমরাও আশা করি যে উনি নভেম্বর ৭ই নভেম্বর একটা স্পেশাল ডে আমাদের জন্য, সবার জন্য, দেশের জন্য, জাতির জন্য। সো সেই ডেকে সামনে রেখে এর সিদ্ধান্ত চলে আসতে পারে নভেম্বর। তো ডেফিনেটলি আমরা আশা করছি। বাকি তো আমি বলতে পারবো না, এক্স্যাক্টলি ডেটটা উনি চালাকে দিতে পারবে না। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যু সহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলমান রয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে আপত্তি জানিয়ে তা সংশোধনে কমিশনকে চিঠি দেবে বিএনপি। জোটবদ্ধ হয়ে ভোট করলেও দলগুলোর আলাদা প্রতীকের বিধান মানবে না দল। শুক্রবার বিকেলে রাজধানী গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চলতি মাসে ২০০ আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, আরপিওর অনেকগুলো সংশোধনীতে একমত হয়েছিল বিএনপি, তবে জোটভুক্ত হলে প্রার্থীকে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এমন সংশোধনীর সঙ্গে একমত হতে পারছে না তার দল। আরপিওর এমন সংশোধনের ফলে ছোট দলগুলো জোটভুক্ত হতে উৎসাহিত হবে না বলেও জানান তিনি। যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানার জন্য ছোট দল বলছি না। এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয়। তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। বিএনপির প্রার্থী বাছাই চলছে জানিয়ে তিনি বলেন, চলতি মাসেই অধিকাংশ আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেয়া হবে। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে।
এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেটি এখনও নিশ্চিত নয় বলে জানান সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন ক্ষমতায় থেকে যারা গুম খুন করেছে তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামী দল, এই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। বলেন, অপব্যাখ্যার মাধ্যমে বেহেশতের সার্টিফিকেটও দিচ্ছে তারা। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা বিএনপির উদ্যোগে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। গ্রামে যাই, দেখি যে সেখানে একটা ইসলামিক দল এত অপপ্রচারে নেমেছে, এত অপব্যাখ্যা দিচ্ছে যে বেহেশতের সার্টিফিকেট, তারা বেহেশতের সার্টিফিকেট দেয়, তারা বেহেশতের হিসাব নিকাশ তাদের কাছে দেয়। একটা বিশেষ ইসলামিক রাজনৈতিক দল আজকে ওই যারা দীর্ঘদিন অপকর্ম করেছে তাদেরকে এখন আবার সঙ্গ দিচ্ছে। ত্রয়োদশ সংসদে এনসিপি হয় সরকারি দল হবে, নয়তো বিরোধী দল, এ দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অভিযোগ, নির্বাচন নিয়ে জটিল ষড়যন্ত্র চলছে। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত নিশ্চিত করার আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর শাহবাগে এক সমন্বয় সভায় এসব কথা বলেন তারা। শুক্রবার বিকেলে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ঢাকা জেলা ও মহানগরের কর্মীদের নিয়ে এনসিপির এই সমন্বয় সভা। এতে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না। তার অভিযোগ, বিএনপি ও জামায়াত সব প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। এদিকে সার্জিস আলমের মন্তব্য, আগামী সংসদে সরকারি কিংবা বিরোধী দল দুটির একটি হবে এনসিপি। যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি ইলেকশন আবার জাতীয় উপহার পাবে। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে, কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই। দলের সদস্য সচিব বলেন, জাতীয় পার্টি এখনও দেশবিরোধী বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা দেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে, তারা আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে নিয়ে আসতে চায়, তারা শহীদদের রক্তের সঙ্গে দাঁড়াদারি করতে চায়। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের বরদ রাজ্যে তারা পরিণত করবে, ফ্যাসিবাদ বিরোধী দলকে তারা আস্ত রাখবে না। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং আইনি ভিত্তির বিষয়টি দ্রুত নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানান আক্তার হোসেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক লেনদেন নিয়ে বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এই ঘটনা ঘটে। জানা যায়, এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলার সময় মোহাম্মদপুর বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা 6:15টার দিকে তা সংঘর্ষের রূপ নেয়। এতে দলের বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন। 3 মাস আগে মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন বংশাল থানার কয়েকজন নেতা। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবকে জানানো হলে তিনি তা সমাধানের দায়িত্ব দেন মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে। পরে রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। এরপর থেকে তাদের বিরোধ দেখা দেয়। তারই জেরে শুক্রবার দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসাবে আসন সমঝোতার প্রস্তুতি নিচ্ছে জনতার দল। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটি এরই মধ্যে অর্ধশত প্রার্থীকে যোগ্যতার বিচারে বাছাই প্রক্রিয়া রেখেছে। এই তথ্য জানিয়েছেন জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। গত 20 মার্চ আত্মপ্রকাশ করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক ও 74টি এনজিও সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমর্থনে গড়ে ওঠা রাজনৈতিক প্ল্যাটফর্ম জনতার দল। প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীই হবে দেশ পরিচালনার কাণ্ডারি।
দলের সদস্য হওয়ার মানদণ্ড সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ও সাহসী। দলের চেয়ারম্যান জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতির মাঠে তাদের কার্যক্রম। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটি আগামী নির্বাচনের জন্য অর্ধশত প্রার্থীকে বাছাইয়ের প্রক্রিয়ায় রেখেছে। এই মাসের মধ্যে আমরা একটা সুফল পাবো, তারপরে হয়তোবা আমাদের দলে অনেক মানে ভালো মানুষের আমরা সম্মেলন ঘটাতে পারবো। এখন আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না যে আসলে কতটা হয়েছে। এরকম 40-50-60 জন যোগাযোগ করেছেন বা আছেন আমাদের সাথে, এবং তারা অত্যন্ত প্রতিশ্রুতিশীল, সৎ, সাহসী, শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নেই। কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসেবে আসন সমঝোতার কথা ভাবছে জনতার দল। জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়াটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে এবং এখানে দলীয় স্বার্থটাই প্রাধান্য পায় জাতীয় স্বার্থের ক্ষেত্রে। শুধুমাত্র নির্বাচন কৌশল হিসাবে আমরা একটা সমঝোতার বিষয়ে যেতে পারি, তাই এটা এখনো আমরা চূড়ান্ত করিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা থাকলেও সুষ্ঠু ভোট গ্রহণে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব দেখছে না জনতার দল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে 6 দফা দাবি জানান দলের নেতারা। একই দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, ইসকনের কোনো অপরাধ বা অপরাধের সহায়তার অভিযোগ মিললে তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। গাজীপুরে ধর্ষণের ঘটনা ঘিরে তৈরি পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট পুলিশদের ক্ষমা চাওয়ার দাবিও জানান তারা। ভূমিকা তদন্ত করতে হবে, আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের তখন বাংলাদেশে রেখে দেওয়া তারা ইসলামকে নিষিদ্ধ করতে হবে। এদিকে আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় দলের নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ইসকন। তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার ঘোষণা দেন দলের নেতারা। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কখনো লড়াই ছিল না, কিন্তু হিন্দুত্ববাদের ব্যানার নিয়ে সন্তোষ শর্মার মতো যারা ইসকন সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হবে, তাদেরকে দমাবো আমরা ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে তা জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গারোসহ সকল ক্ষুদ্র জাতিসত্তার সমস্যার সমাধানে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুলের ওয়ানগালা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। গারো জাতিসত্তার মানুষের পাশাপাশি এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওয়ানগালা 2025 উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। শুক্রবার বিকেলে নাচ গান সহ নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণ। ওয়ানগালা গারো জাতির প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারোরা নতুন ফসল ঘরে তোলার আনন্দে উদযাপন করে এ উৎসব। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে দুপুর থেকেই বনানী বিদ্যানিকেতন স্কুলে আসতে শুরু করে দর্শনার্থীরা। জানায়, রাজধানীতে এমন আয়োজনে সত্যিই আনন্দিত তারা। আমি এখানে এসেছি আমার ফ্রেন্ডদের সাথে, মূলত আজকে আমরা স্টেজ পারফরমেন্স করব এবং খুবই ভালো লাগছে এসে। আমার ভালোই লাগে বরাবরই, তো আজকেও সেরকম ভাবেই ভালো লাগছে, এইসব উপভোগ করছি মেলাতে। উৎসব প্রাঙ্গণে ছিল গারো জাতির ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার ও পোশাকের সমারোহ। আমরা আজকে এই ওয়ানগালা প্রোগ্রামে এসেছি মূলত আমাদের আদিবাসী যে গারোদের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটাকে আমরা সবার কাছে আর কি রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি। যে কোনো উৎসবে হচ্ছে আমাদের এই খাদ্য থাকে, এটা হচ্ছে ওয়াকফুরা, মানে হচ্ছে শূকরের মাংস দিয়ে, পাহাড়ি পাতা দিয়ে, চালের গুঁড়া দিয়ে, আদা, মরিচ, লবণ, এইটুকুই। উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গারোসহ সকল ক্ষুদ্র জাতিসত্তার সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। বিএনপি সরকারে আসলে ঢাকায়
ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে ওয়ানগালা পালনের উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনগুলোতে ওয়ানগালা সরকারি উদ্যোগে পালনের কথাও জানান তিনি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০ জন শ্রমিক থাকলে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ, কালো তালিকা প্রথা নিষিদ্ধ, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি সহ ১৮৪টি পরিবর্তন এনে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদ্যমান আইনের এই পরিবর্তনগুলোকে ইতিবাচক হিসেবে দেখলেও শ্রমিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী শ্রম কমিশন গঠনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতিতে বৃহৎ অবদান রাখা শ্রমিকদের অধিকার নিশ্চিতে বিদ্যমান শ্রম আইনকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি দেশের শ্রম খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, শ্রমিকের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে নতুন আইনে। বিদ্যমান শ্রম আইন অনুযায়ী কোনো কারখানা বা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে গেলে ২০% শ্রমিকের সম্মতি লাগে। এখন সংশোধিত শ্রম আইনে কারখানার আকার ভেদে ২০ থেকে ৪০০ জন শ্রমিকের সম্মতির কথা বলা হয়েছে। এছাড়া একটি কারখানায় সর্বোচ্চ ৫টি ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ থাকছে সংশোধিত আইনে। বেসরকারি খাতে নিয়োগকর্তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড গঠন অথবা শ্রমিকদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে সংশোধিত শ্রম আইনে। শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে গৃহপরিচারক ও নাবিকদের। এছাড়া শ্রমিকদের কালো তালিকাভুক্তির চর্চা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে। যেটুকু অগ্রগতি হয়েছে এটাকে ভিত্তি করে সংশ্লিষ্ট অন্যান্য যে ধারাগুলো, সংশ্লিষ্ট অন্যান্য যে সুরক্ষাগুলো বা অধিকারগুলো নিশ্চিত করতে হবে, সেক্ষেত্রে সংশোধনী আসলে এটা একটা, আমি বলবো, ভালো অগ্রগতি। যদি আমি আবারও বলতেছি যে এটি একদম সবকিছু পেয়ে যাওয়া না। তবে বাস্তবায়ন ও নজরদারি এখন মূল চ্যালেঞ্জ বলছেন খাত সংশ্লিষ্টরা। এছাড়া শ্রমিকের অধিকার আদায়ে স্থায়ী শ্রম কমিশন গঠন ও জবাবদিহি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অনেকে। এই অগ্রগতি তো শ্রমিকদের জন্য, শ্রমিকদের কাছে নিয়ে যেতে হয়, তাহলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোর সংশোধন করতে হবে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নির্দিষ্ট করতে হবে এবং জবাবদিহিতা তৈরি করতে হবে, যাতে যারা বাস্তবায়নের দায়িত্বে তারা জবাবদিহিতার মধ্যে থাকেন। অধ্যাদেশে শ্রমিকদের সুবিধার জন্য ভবিষ্যৎ তহবিল গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে। প্রসূতি ছুটি বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে। এছাড়া কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল গঠনের কথাও বলা হয়েছে অধ্যাদেশে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেমন্তের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে ফুটেছে সপ্তপর্ণী বা ছাতিম। শীতের আগে রাজধানী সেজে উঠেছে ছাতিমের শুভ্রতায়, সৌরভের মৌতাতে। পার্ক এভিনিউতে শুভ্র ছাতিম ছড়াচ্ছে সৌরভের মৌতাত। কংক্রিটের জঙ্গলে প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ নগরবাসী। তবে গ্রাম বাংলায় একসময় প্রচুর ছাতিম গাছ দেখা গেলেও অবাধ বৃক্ষ নিধনে কমে এসেছে এর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। শরীয়তপুরের ৩ উপজেলায় গত দেড় যুগে নদী ভাঙনে বিলীন ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছু জায়গায় অস্থায়ীভাবে কার্যক্রম শুরু হলেও এখনও অনেক বিদ্যালয় বন্ধ রয়েছে। বারবার উদ্যোগ নেওয়া হলেও ভূমি জটিলতায় আটকে আছে নতুন ভবনের কাজ। গেল বছরের ৫ অক্টোবর শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে ভেঙে পড়ে। বর্তমানে পাশের এলাকায় ৪ রুমের একটি টিন শেডে চলছে সেই স্কুলের কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে অর্ধেক। শিক্ষার্থীরা অনেক দূরে চলে গেছে, কারণ তাদের পরিবার অনেক জায়গায় চলে গেছে, অনেক চরে চলে গেছে। এজন্য আমাদের শিক্ষার্থীগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঠদানের সময় বিভিন্ন বেঞ্চ চেয়ার টেবিলের অভাব, এজন্য সমস্যা হচ্ছে। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত জেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মায় বিলীন হয়েছে। এর মধ্যে ১৬টি জাজিরা উপজেলায়, নড়িয়ায় ৭টি এবং বাকি একটি ভেদরগঞ্জে। পরে মাত্র ২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন তৈরি হলেও ভূমি জটিলতায় আটকে আছে ২২টির নির্মাণ কাজ। অস্থায়ীভাবে শুরু করেছে কয়েকটি স্কুলের কাজ। গভর্নমেন্টের জায়গায় খোলা আকাশের নিচে একটা স্কুল হয়েছে, সেখানে কোনো রকম একটা টিন সিডের স্কুল হয়েছে, যেখানে বিদ্যুতের কোনো সংযোগ নাই। আমরা কষ্ট করতেছি, এনে ফ্যান এনে দিলে, কারেন্ট এনে দিলে আমরা ভালো পড়াশোনা করতে পারবো। আমরা পাঠদান চালাই যাচ্ছি,
তাই জমি না থাকার কারণে আমাদের স্কুলটা বিল্ডিং হয় নাই। খাস জমি চিহ্নিত করে সেখানে নতুন স্কুল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা। জনপ্রতিনিধি ও এসএমসির মাধ্যমে জমি ও অবকাঠামো পুনর্বিন্যাসের সহায়তা নিয়ে বিদ্যালয় পুনঃস্থাপনার কাজ করা হচ্ছে। এছাড়া খাস জমি চিহ্নিত করে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভেঙে পড়া 24টি স্কুলের 2760 শিক্ষার্থীর পড়াশোনা অনিয়মিত হয়ে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, স্কুল ভবন ভেঙে পড়ায় শিক্ষার্থীদের ভোগান্তির চিত্র জানাবেন, আর ভূমি সমস্যার সমাধানে কি উদ্যোগ নেওয়া হয়েছে? শরীয়তপুরের 3টি উপজেলায় কিন্তু 24টি স্কুল পদ্মা নদীতে বিলীন হয়েছে। এই পদ্মা নদীতে বিলীন হওয়ার পরে কিন্তু 2টি বিদ্যালয় ভবন করা হলো, 22টি বিদ্যালয়ে কিন্তু অস্থায়ীভাবে পাঠদান চলছে। আমরা দেখেছি যে বেশিরভাগ স্কুলেই কিন্তু টিন শেড করে অন্যের জমি এবং ভাড়া করা জমিতে পাঠদান চলছে। এই ভবন না থাকায় কিন্তু শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। আমরা একটা স্কুলের কথা যদি বলি, যে জাজিরার 52 নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যে রয়েছে, এই বিদ্যালয়টিতে কিন্তু শিক্ষার্থী অর্ধেকে নেমে এসেছে। এটার কারণ হচ্ছে বিদ্যালয়ে বিদ্যুৎ নেই, পাশাপাশি কিন্তু টিন সেট হওয়ায় গরমে কিন্তু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। এজন্য সঠিক সময়ে বিদ্যালয়ে ক্লাস করতে আসেন না। এই ক্লাস করতে না আসায় শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। আমরা শিক্ষার্থীদের সাথে এবং অভিভাবক এবং শিক্ষকদের সাথে কথা বলেছি। তাদের একটাই দাবি যে সঠিক জমি চিহ্নিত করে যদি একটি ভবন নির্মাণ করা হয়, একটি মাঠ থাকে এবং বিদ্যুতের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীও বাড়বে এবং পাঠদানের সুবিধা হবে। আমরা যেটা জেনেছি যে বিশেষ করে জাজিরাতে 16টি, নড়িয়াতে 7টি এবং ভেদেরগঞ্জে একটি স্কুল কিন্তু নদীগর্ভে চলে গেছে। এর মধ্যে কিন্তু জাজিরায় 2টি স্কুল ভবন নির্মাণ হয়েছে এবং বাকিটা কিন্তু নির্মাণ হয় না। এর মধ্যে কিন্তু কয়েকটি স্কুলে এখনো পাঠদান শুরু করতে পারেনি। আমরা জেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে যদি জনপ্রতিনিধি এবং এসএমসির যে কর্মকর্তারা আছে তারা যদি জমি দেন তাহলে ভবন নির্মাণ হবে, এতে পাঠদানের সুবিধা হবে। তো আমরা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের একটাই দাবি যে সুন্দর একটি স্কুল ভবন নির্মাণ করে দিলে পাঠদানের সুবিধা হবে এবং জেলায় পাঠদানের সুবিধা হবে এবং শিক্ষার্থীও স্কুলে বাড়বে বলে বলছেন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। এই ছিল ভাঙন স্কুল নিয়ে সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সগীর হোসেন। চট্টগ্রাম ও কিশোরগঞ্জে পানিতে ডুবে 6 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের 2 জন সহ 3 শিশু মারা গেছে। স্বজনরা জানায় বিকেলে পুকুর পাড়ে খেলা করছিল সুমাইয়া আক্তার, হাবিবা আক্তার ও তার চাচাতো বোন জান্নাত আক্তার। কোনো এক সময় পুকুরে পড়ে যায় তারা। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে হাওরে ডুবে একই এলাকার শিশু মিশকাত, মাহিদ ও তাজিল মিয়ার মৃত্যু হয়েছে। নিষেধাজ্ঞার 22 দিন পর আজ মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত তারা। মাছঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। 22 দিন নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা। 25 অক্টোবর মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করেছে চাঁদপুরের জেলেরা। মাছ ঘাটগুলোতেও বেড়েছে ব্যস্ততা। মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছেন লক্ষ্মীপুরের জেলেরা। তবে অভিযানের সময় অনেক জেলে সরকারের বরাদ্দ করা চাল পাননি বলে অভিযোগ করেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে 1/2 জেলেকে জেল জরিমানা করা হয়। যাগো কানে কানে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে যারা কষ্ট করে খাই তারা অভাবী রয়ে গেছে। সরকারের জেলের যে ক্ষতিপূরণ দেয় এটি কোনো জেলে পায় না, এটি সাধারণ যারা নেতৃত্ব দেয় এরা বাগুরিয়া এরা খায়ালে। নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত শরীয়তপুরের 26,000 জেলে। অভিযান শেষে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা তাদের। 22 দিন সরকার অভিযান দিয়েছে, আমরা নদীতে নামিনি। জাল এবং কি নৌকা আমরা ঠিক করতেছি, আশা করা যায়
অনেক মাছ আমরা অভিযানের পর পাবো। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার করতে দেয়া হয়নি, তাই এবার রেকর্ড পরিমাণে ইলিশ উৎপাদনের আশা করছে জেলা মৎস্য বিভাগ। অ্যাবাউট 50% ইলিশে ডিম ছেড়েছে। তো এবারও আমরা প্রত্যাশা করছি যেহেতু গতবারের সাথে মিলিয়েই এবার আমাদের আশ্বিনে বড় পূর্ণিমা থেকে মা ইলিশ কার্যক্রম শুরু হয়েছে। হয়তো আমরা 50% বা হয়তো তার কিছু 2% বা 5% প্লাস মাইনাস আমরা স্পেন্ট ইলিশ পাবো এবং ইলিশের ডিম ছাড়ার হারটা এরকমই হবে আশা করি। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও সাগর ও নদীতে মাছ ধরতে নামবেন বরগুনা কুয়াকাটার জেলেরা। তবে সমুদ্রের জেলেদের মধ্যে রয়েছে জলদস্যু হামলার আশঙ্কা। ট্রলিং তো সব মাছ ছোট মাছ মারিয়ে লাই, আমরা এনবি মাছ উৎপাদন বাড়াম আর হেরা এনবি কমাইবে সাগরে যাবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের প্রত্যেককে 25 কেজি করে চাল দেয় মৎস্য বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আজকে মধ্যরাত থেকে তো জেলেরা মাছ ধরার জন্য যাচ্ছেন, সে বিষয়ে প্রস্তুতির বিষয়ে জানাবেন। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত লক্ষ্মীপুরের যে অভয়াশ্রম হিসাবে মা ইলিশ এবং গাটকা সংরক্ষণের জন্য যে দেওয়া হয়েছে সেটি কিন্তু আজকে শেষ হচ্ছে। তা আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি যে লক্ষ্মীপুরের যে এই 22 দিনের অভিযানে যে প্রায় 200-র বেশি অভিযান করা হয়েছে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, 50 জন জেলেকে জেল জরিমানা করা হয়েছে এবং 15 লাখ মেট্রিক টন জাল সেটা কিন্তু তারা যে জব্দ করা হয়েছে, নৌকা জব্দ করা হয়েছে। পাশাপাশি 2 মেট্রিক টন মা ইলিশ যে জব্দ করা হয়েছে সেগুলো এতিমখানা বিতরণ করা হয়েছে, এমনকি জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা এখন যেটা দেখেছি যে 22 দিনের নিষেধাজ্ঞার পর এইখানে যারা জেলে রয়েছেন এই জেলেরা তারা প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। তারা যে মধ্যরাত থেকে তারা মাছ ধরার জন্য তারা কিন্তু নদীতে নামবেন, এমনকি আমরা দেখেছি জাল, নৌকা, যে অন্য যে জিনিসপত্র রয়েছে তাদের সেগুলো তারা ঠিকঠাক করে ইতিমধ্যে তারা নদীর যে মোহনা রয়েছে অর্থাৎ ঘাটে তারা অবস্থান করছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে তারা মাছ শিকারে তারা নামবেন এমনটি বলছেন জেলেরা। তবে জেলেদের একটি অভিযোগ, প্রতি বছরে তারা যে পরিমাণ খাদ্য সহায়তা পাওয়ার কথা এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও অনেক জেলে পায়নি এমনটি অভিযোগ করেছে। তবে মৎস্য বিভাগ থেকে যেটি জানানো হয়েছে এবার 1104 মেট্রিক টন যে বিজেপির চাল বা 44,000 জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে লক্ষ্মীপুরে প্রায় 56,000 জেলে রয়েছে, এর মধ্যে 44,000 জেলেদেরকে বিজেপির আওতায় আনা হয়েছে, পর্যায়ক্রমে অন্যদের আওতায় আনার কথা বলছেন জেলা মৎস্য বিভাগ। তবে এখানকার যে এবারে যে মাছের যে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 23,000 মেট্রিক টন, যা গত বছরের চেয়ে 500 মেট্রিক টন বেশি, এমনটি মৎস্য বিভাগের যিনি কর্মকর্তা রয়েছেন যে আমিনুল ইসলাম তিনি জানিয়েছেন। তবে আমরা যেটা দেখেছি যে লক্ষ্মীপুরে যে বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে প্রায় 30টি ঘাট, মধুচৌধুরী ঘাট, মতিরহাট ঘাট, লদুয়া এবং চেয়ারম্যান ঘাট, আলেকজান্ডার বাজার সহ যে বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি যে সেখানে জেলেরা তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, ঘাটে তারা অবস্থান করছেন এবং অন্য যে মাছের যে আড়তগুলো রয়েছে তারা কিন্তু বরফ যে এতদিন বন্ধ ছিল বরফ কলগুলো সেগুলো তারা প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ আর মধ্যরাতের পর থেকে তারা মাছ ধরবেন, সেগুলা সংরক্ষণ করবেন বা তারা বাজারজাত করবেন এমনটি প্রস্তুতি আমরা দেখেছি ঘাটে। তবে এবারে অভিযান সফল হয়েছে এমনটি এখানকার যারা যে মৎস্য বিভাগ বা প্রশাসন তারা দাবি করেছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। জয়পুরহাটে ফেলে দেওয়া ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে সারা ফেলেছেন বেলতলি গ্রামের বেলাল মোল্লা। ক্যালসিয়াম হিসাবে মাছ, মুরগি, গরুর খাবারে ব্যবহার হচ্ছে এই পাউডার। পাশাপাশি জমিতেও দেওয়া হচ্ছে জৈব সার হিসেবে। আর তার পাউডার নিয়ে সম্ভাবনার কথা বলছেন প্রাণী ও কৃষি কর্মকর্তারা। পোল্ট্রি ফার্মে বর্জ্য পরিষ্কারের কাজ করতেন জয়পুরহাটের বেলাল মোল্লা। কাজ ছিল পরিত্যক্ত ডিমের খোসা ফেলা। সেই খোসায় একদিন জীবনের মোড় ঘুরিয়ে দেয় বেলালের। 2024 সালে স্থানীয় একটি এনজিওর পরামর্শে স্থাপন করেন ডিমের খোসা থেকে পাউডার তৈরির কারখানা। তার তৈরি পাউডার এখন ব্যবহার হচ্ছে জৈব সার হিসেবে, আর ক্যালসিয়াম হিসেবে খাওয়ানো হচ্ছে গরু, মাছ ও মুরগিকে। এই পাউডারটি এখন বর্তমানে এমনভাবে চতুর্দিকে চাচ্ছে আমার প্রায় 15-16টা জেলাতে এই অলরেডি পাউডার চলে গেছে। সকলকে বেতন দেওয়ার পরও আমার 18 থেকে 20,000 টাকা টিকে গেল। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। 50 কেজির পাউডার বিক্রি হচ্ছে 750 টাকায়। 3-4 জন কাজ করি, যে টাকা বেতন পাই আমরা মোটামুটি ভালো সংসার চলে। এই ডিমের খোসার পাউডার মিক্সড করে মাছে খাওয়াই, এতে মাছের যে একটা মাছের যে গ্রোথ ছিল আগে তুলনামূলকভাবে এটা বেশি বুঝতে পারতেছি। বেলালের তৈরি পাউডারের গুণাগুণ পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার কথা জানালেন প্রাণী সম্পদ ও কৃষি কর্মকর্তারা। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম
জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম এরকম বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো উপাদান থাকে এবং এগুলো আমাদের প্রাণীর যেমন পোলট্রি এবং ডেইরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে আমরা উৎসাহ দিচ্ছি যে হ্যাঁ এটা যেহেতু এটা অর্গানিক জৈব একটা পদার্থ যেটা আমরা সহজেই আমাদের হাতের কাছে পাচ্ছি, এটার পাউডার করে কৃষি জমিতে ব্যবহার করলে কৃষকরা তাদের হাতের নাগালে পাবে। এমন উদ্যোগে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী রমজানে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে চায় সরকার। ছোলা, খেজুর, ডাল, চিনি সহ ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার মজুদ থাকায় আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির পরামর্শ বিশ্লেষকদের। রমজান মাস এলেই নিত্যপণ্যের বাজারে দেখা যায় অস্থিরতা, বাড়ে দাম, কমে সরবরাহ। তবে এবার রমজানে ছোলা, খেজুর, ডাল, চিনিসহ নিত্যপণ্যের বাজারকে স্বস্তি দিতে আগে থেকেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পণ্য আমদানি করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের এলসি জটিলতা তৈরি না হয়, সেজন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার রয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। এই মূল্যস্ফীতির চাপে যাতে জনগণকে পড়তে না হয়, অতএব ওই বাজারকে আগামী ৩-৪ মাসকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে এখন থেকে আপনারা এই সকল পণ্য অধিক মাত্রায় আমদানি করে, অন্তত অধিক মাত্রায় বলতে চাহিদা মোতাবেক। বিগত সরকারের সময় ডলার সংকটের কারণে পণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দিতে হতো। এবার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু আমদানি পরিস্থিতি স্বাভাবিক করলেই হবে না, বাজার সিন্ডিকেট করে যাতে কেউ দাম বাড়াতে না পারে সেদিকে নজর দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক ফ্যাসিলিটিস দিলেও, ভোক্তাদের বৃহৎ স্বার্থে কাজ করলেও, মূল্যস্ফীতি কমানোর স্বার্থে কাজ করলেও অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোকে সমন্বয়ের মাধ্যম দিয়ে তদারকি করতে হবে, বাজার মনিটরিং করতে হবে এবং সিন্ডিকেটের কবল থেকে ভোক্তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্ডের মতো টি-20তেও সিরিজ জিতবে বাংলাদেশ। সবাইকে ম্যাচ দিয়ে তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ৩-৪ দিনের মধ্যে টেস্ট অধিনায়ক ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।